হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে। আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে নীরাদ। একবার হাত ঘড়িটার দিকে তাকাল। ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। আকাশে মেঘ ডাকছে, হয়তো বৃষ্টি নামবে। মা হয়তো তার অপেক্ষায় এখনো না খেয়ে আছে। অফিসে একটা জরুরি মিটিং ছিল, নয়তো 10টার আগেই বাড়ি ফেরে সে। রাস্তা ফাঁকা, মানুষজন নেই তেমন এই রাস্তায়। আনমনে গাড়ি চালাতে চালাতেই হঠাৎই ব্রেক কষে সে। দ্রুত গাড়ি থেকে নামে। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে রাস্তার পাশে, অথচ কেউ ধরেনি পর্যন্ত। অবশ্য এখানে মানুষজন নেই। গাড়ির সামনে যায় নীরাদ। ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দেখে একটা যুবক কিছুটা আহত, তবে মাথায় আঘাতের ফলে অজ্ঞান হয়ে গেছে। আর কিছু না ভেবে তাকে নিজের গাড়িতে নিয়ে হাসপাতালের দিকে ছুটে চলে। বারবার ভাইকে কল দিয়ে যাচ্ছে রুদ্রি। এত দেরি তো হয় না ভাইয়ার বাসায় ফিরতে। ফোন রিং হচ্ছে ঠিকই, তবে ওপাশ থেকে রিসিভ হচ্ছে না। ভাইরায় চিন্তার ভাবির অবস্থা প্রায় কাঁদো কাঁদো। তুমি এত চিন্তা করো না তো ভাবি, হয়তো ভাইয়ার ফোনটা চুরি হয়ে গিয়েছে অথবা কোথাও হারিয়ে ফেলেছে, সেজন্যই ধরতে পারছে না। ভাবি এবার কেঁদেই দিল। হেঁচকি তুলে বলল, ফোন হারালে কি হয়েছে, এত দেরি তো ওর হয় না। ও তো অনেক আগেই চলে আসে। তোর কি মনে হয় ও এখন রাস্তায় রাস্তায় ফোন খুঁজে বেড়াচ্ছে? ভাবির কথার কি উড় দিবে বুঝতে পারে না রুদ্রি। আরো কয়েকবার ফোন করে রিদানের ফোনে, কিন্তু না, একবারও রিসিভ হলো না। আমি বরং ম্যানেজার আঙ্কেলকে একটা ফোন দেই। দে, তাড়াতাড়ি দে। ম্যানেজারের নাম্বারে ডায়াল করার আগ মুহূর্তে রিদানের কল আসে। ভাইয়া ফোন দিয়েছে বলে দ্রুত রিসিভ করে রুদ্রি। প্রচণ্ড উৎকণ্ঠা নিয়ে বলে রুদ্রি, হ্যালো ভাইয়া, কোথায় তুমি? ফোন ধরছিলে না কেন? কখন আসবে? এত দেরি হচ্ছে কেন? ঠিক আছো তো তুমি ভাইয়া? একসাথে এতগুলা প্রশ্ন শুনে হচকচিয়ে যায় নীরাদ। তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলে, আপনি একটু শান্ত হন মিস। আপনার? নিজের ভাইয়ের ফোনে অন্য মানুষের গলা শুনে বেশ অবাক হয় রুদ্রি। মুহূর্তেই রাগে দপ করে জ্বলে উঠে। এতক্ষণের উৎকণ্ঠা মিশ্রিত গলায় মুহূর্তেই রাগী ভাব চলে আসে। এই কে আপনি? চোর নাকি? ভাইয়ার ফোন চুরি করেছেন তাই না? এই 1 মিনিট, আপনি আবার ভাইয়াকে কিডন্যাপ করেননি তো? হ্যাঁ, আরে কি সব উল্টা পাল্টা বকছেন আপনি? মীর রিদান মানে আপনার ভাইয়ার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? ভাইয়া কোথায়? বলতে বলতে কথার মাঝেই কেঁদে দিল রুদ্রি। মেয়েটার এমন হঠাৎ কান্নায় অপ্রস্তুত হয়ে গেল নীরাদ। মেয়েটার কান্না শুনে কেন জানি প্রচণ্ড খারাপ লাগছে ওর। সে নিজেও জানে না কেন নরম গলায় বলল, কাঁদবেন না মিস। আপনার ভাইয়ার কিছু হয়নি, উনি ঠিক আছেন। আপনি বা উনার ফ্যামিলির কেউ একটু হসপিটালে আসুন। হসপিটালে পৌঁছে তড়িঘড়ি করে দোতলায় ছুটল রৌদ্রি। ফোনের লোকটার কেবিনের সামনে এসে দাঁড়াল সে। একটা লোক, না লোক বলা উচিত না, একটা ছেলে দাঁড়িয়ে আছে উল্টো দিকে ফিরে, ফোনে কথা বলছে। সামনে এগোতেই কিছু কথা কানে এল। হ্যালো মা, তুমি খেয়ে নাও, আমার ফিরতে দেরি হবে। একটা জরুরি কাজে আছি। তুমি খেয়ে ঘুমিয়ে যাও, নয়তো কিন্তু অসুস্থ হয়ে পড়বে। ওষুধগুলো খেয়ে নিও মনে করে। ওপাশ থেকে কি বলল বুঝতে পারল না রুদ্রি। আমি এসে খেয়ে নিব, তুমি ঘুমিয়ে যেও, জেগে থেকো না। এক্সকিউজ মি, আপনি কি ফোন দিয়েছিলেন? পিছন থেকে কারো মিষ্টি গলার ডাক শুনে ভ্রু উঁচিয়ে পিছনে ফিরে নীরাদ। আচ্ছা রাখছি, শুভরাত্রি বলে ফোনটা কেটে দেয়। সচেতন দৃষ্টিতে মেয়েটার দিকে তাকায়। মেয়েটার পরনে একেবারেই সাদামাটা একটা সালোয়ার কামিজ, মাথায় ওড়না দিয়ে ঘোমটা দেয়া, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, চোখ দুটো লাল হয়ে আছে কান্না করার কারণে। জি, আমি ফোন দিয়েছিলাম। আপনার ভাইয়া কেবিনে আছে, ডক্টরের সাথে কথা হয়েছে আমার। তেমন গুরুতর কিছু হয়নি উনার, মাথায় হালকা আঘাত পেয়েছে আর হাতে একটু কেটে গেছে, ব্যান্ডেজ করে দেয়া হয়েছে। আপনারা ভেতরে গিয়ে দেখা করে আসেন। জি আচ্ছা, ধন্যবাদ।
ভাইয়ের সাথে দেখা করে ক্যাবিন থেকে বেরিয়ে এলো রুদ্রি। ভাবি এখনো ভেতরে আছে। ডক্টরের সাথে কথা বলছিল নীরাদ। রুদ্রিকে বের হতে দেখে একবার তাকিয়ে কথায় মনোযোগী হয়। রুদ্রি ধীর পায়ে যে নীরাদের পাশে দাঁড়ায়। লোকটাকে তখন কত কিছু বলেছে, অথচ এই লোকটাই ওর ভাইকে হসপিটালে নিয়ে এসেছে। নিজের মধ্যেই একটা অপরাধবোধ কাজ করছে। রুদ্রিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নীরাদি বলে উঠে, কিছু বলবেন? নীরাদের ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসে রুদ্রি। আমতা আমতা করে সে কি বলবে বুঝে উঠতে পারে না। নীরাদনি শব্দে হাসে। মেয়েটাকে বেশ স্বাভাবিক লাগছে এখন। আপনার ভাইয়াকে বাড়িতে নিয়ে যেতে পারবেন। ঠিকমতো যত্ন নিলেই সুস্থ হয়ে যাবে। আর এই এটা নিন বলে একটা প্যাকেট বাড়িয়ে দিল রুদ্রির দিকে। রুদ্রি প্যাকেটটা নিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। এটার মধ্যে মেডিসিন আছে, সাথে প্রেসক্রিপশন ও টাইমলি খাইয়ে দিবেন। এবার আরও একটু কাচুমাচু হয়ে যায় রুদ্রি। এই অসম্ভব ভালো লোকটাকে সে কিনা চোর বলে দিল। আসলে তখনকার কথায় আমি কিছু মনে করি নাই। আপনি নিতান্তই বাচ্চা মেয়ে, না বুঝে বলে ফেলেছেন। বাচ্চাদের কথা ধরতে নেই। সো ইটস ওকে বলে একটা মিষ্টি হাসি দিল নীরাদ। হাসিটা মিষ্টি হলেও রুদ্রির কাছে সেটা গা জ্বালানো মনে হল। লোকটা তাকে ঠান্ডা মাথায় অপমান করে দিল। আপনার আমাকে বাচ্চা মনে হচ্ছে, দাঁতে দাঁত চেপে কথাটা বলল। আপনি কি নিজেকে কোনোভাবে বয়সক প্রমাণ করতে চান? ওকে ফাইন, যান, আপনি বাচ্চা নন, একজন বয়সক মহিলা। এবার খুশি? রাগে এবার কান্না পেয়ে গেল রুদ্রির। নীরাদ আবারও অপ্রস্তুত হয়ে যায়। মেয়েটা কখন কি করে বোঝা যায় না। যখন তখন কান্না করে, রেগে যায়, আবার স্বাভাবিক হয়ে যায়। সে তো একটু মজা করছিল, কিন্তু মেয়েটা যে সিরিয়াসলি নিবে বুঝতে পারে নাই। আরে আমি মজা করছিলাম। আপনি কাঁদছেন কেন? কাঁদবেন না প্লিজ। কাঁদলে কিন্তু আপনাকে সত্যিই বাচ্চা মনে হবে। জোর গলায় চেঁচিয়ে উঠে রুদ্রি। কাঁদছি না আমি বলে কেবিনের দিকে হনহন করে হেঁটে যায়। রুদ্রির পিছে পিছেই কেবিনে ঢুকে নীরাদ। রিদানকে উদ্দেশ্য করে, চলুন আপনাদের বাসায় পৌঁছে দিয়ে আসি। রিদান কিছু বলতে যাবে তার আগেই রুদ্রি বলল, আমরা একাই যেতে পারব। রুদ্রির কথাকে সম্পূর্ণ উপেক্ষা করে নীরাদ বলল, এত রাতে সিএনজি পাবে না ভাইয়া। তোরা গাড়িতে আসিসনি? না, আঙ্কেল তো ছুটিতে। ও নীরাদ, তুমিই তাহলে একটু পৌঁছে দিয়ে আসো। আমাদের বাসা কাছেই। জি ভাইয়া, অবশ্যই। আপনারা আসুন। রুদ্রিদের বাসার সামনে থামল নীরাদের গাড়ি। ভাবি আর ভাইয়া উনাকে ধন্যবাদ জানিয়ে ভেতরে চলে গেল। রুদ্রি গাড়ি থেকে ব্যাগটা নিয়ে ভেতরে ঢুকতে যাবে, তখনই নীরাদ ডাকল, মিস রুদ্রি। জি। আপনার ভাইয়ার ফোন আর ওয়ালেট উনার পকেটে পেয়েছিলাম। আর তখনের জন্য সরি, আমি আপনাকে কাঁদাতে চাইনি। আপনি খুবই মিষ্টি একটা মেয়ে। ভাইয়ার খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ বলে একটা মুচকি হাসি দিল নীরাদ। চেহারায় সারাদিনের ক্লান্তি ফুটে উঠেছে। কিছুক্ষণ আগে যতটা অসহ্যকর লাগছিল লোকটাকে এখন ঠক ততটাই ভালো লাগছে। কি চমৎকার অমায়িক হাসি। অনেক কিছুই বলতে ইচ্ছা করছিল, তবে কিছুই বলতে পারল না। আল্লাহ হাফেজ। নীরাদ গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। রুদ্রিও ভেতরে ঢুকে গেট লাগিয়ে দিল। এটাই কি শেষ দেখা, নাকি কেবলই শুরু? আকাশে এখনো মেঘ ডাকছে, হয়তো জানান দিচ্ছে শুভ সূচনার। সকালে ভাইকে নাস্তা খাইয়ে দিচ্ছিল রুদ্রি। ভাবি রান্না করছে রান্নাঘরে। কালকে তোর অনেক কষ্ট হয়েছিল বোন, তোর ভাবি প্রেগন্যান্ট, এই অবস্থায় ওকে নিয়ে হসপিটালে গিয়েছিলি। তার উপর গাড়ি ছিল না। কি যে বলো না তুমি, হসপিটালে আর আমরা কি বাসায় বসে থাকবো নাকি? বাদ দাও তো এসব। তোমার ব্যথা কমেছে? কমেছে। কালকে নীরাদ ছেলেটা না থাকলে যে কি হতো। ও ঠিক সময়ে না আসলে ওইখানেই পড়ে থাকতাম আমি। ভীষণ ভালো ছেলেটা, পাশের এলাকায় থাকে। তোকে ওই ফোন দিয়ে জানিয়েছিল না? হুম। এখন ওষুধগুলা খাপতো ভাইয়া। রুদ্রি ওষুধগুলো দিয়ে পানি খাইয়ে দিচ্ছিল রিদানকে। তখনই ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে প্রচণ্ড বিরক্তি লাগলেও ভাইয়ের সামনে তা প্রকাশ করল না। মুখে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে ফোনটা হাতে নিল। ফারহান ফোন করেছে? হু, যা তুই ঘরে যেয়ে কথা বল বোন।
আমি একটু ঘুমাবো। আচ্ছা। ঘরে এসে দরজা লাগিয়ে দিল রোদ্রি। ফোনটা এখনো অনবরত বেজেই চলেছে। লোকটার সাথে কথা বলতে হবে ভেবেই অসহ্য লাগছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জান? দেখুন, আপনাকে আমি এসব বলতে মানা করেছি। আপনার সাথে এখনো বিয়ে হয়নি যে আপনি আমাকে জান ডাকবেন। রাগ করছো কেন জান? বিয়ে হয়নি কিন্তু হয়ে তো যাবে এবং খুব শীঘ্রই। অসহ্যকর। কথাটা আস্তে বললেও ফোনের এপাশ থেকে ফারহান ঠিকই শুনে ফেল। এই অসহ্যকর মানুষটাকেই তোমার আজকে সারাটা বিকাল সহ্য করা লাগবে। সো বি প্রিপেয়ার্ড। কথাটা শুনে ভ্রু কুঁচকে এল রোদ্রির। খানিকটা অবাক হয়ে বলল, মানে দেখা করছি আমরা। তোমাকে নিতে আসব বিকালে। রেডি হয়ে থেকো। ইম্পসিবল। আমি যেতে পারবো না। সরি। কেন? ভাইয়া ভাবির অনুমতি না নিয়ে আমি কোথাও যাই না। তোমার ভাবির থেকে পারমিশন নিয়েই আমি তোমাকে। এরপর নিশ্চয়ই তোমার কোনো সমস্যা থাকার কথা না? রৌদ্রি কিছুক্ষণ চুপ থেকে অনুরোধের স্বরে বলল, প্লিজ আজকে না। আমি। আর কোনো কথা নয়। বিকেলে যেন লেট না হয়। আই জাস্ট নিড ইউ টুডে। খট করে কেটে গেল ফোনটা। ঠাস করে ফোনটা ছুঁড়ে মারল রৌদ্রি। খুব করে কান্না পাচ্ছে ওর। খুব। রৌদ্রির বয়স যখন 6 বছর তখনই ওর বাবা মারা যায় হার্ট অ্যাটাকে। বাবার মৃত্যুর শোকে 7 দিনের মাথায় ওর মা ও স্ট্রোক করে। এতিম হয়ে যায় 2 ভাই বোন। তারপর কয়েক বছর চাচাদের সাথে নিজেদের বাড়িতেই ছিল। ধীরে ধীরে রিদান নিজের বিজনেস দাঁড়া করায়। সেই ভিত্তিতেই আজ সে সফল বিজনেসম্যান। বর্তমানে ওরা যেই বাসায় থাকে সেটা রিদান নিজের টাকায় কিনেছে। ওদের বাবা যখন মারা যায় তখন ওদের বাসায় জমিজমা নিয়ে বেশ ঝামেলা চলছিল। কয়েকবার ওর চাচাদের সাথে ঝগড়াও হয়েছিল ওর বাবার। এর মধ্যেই হঠাৎ ওর বাবার অ্যাটাক হয়। ডাক্তার বলেছিল অতিরিক্ত টেনশনের কারণে অ্যাটাক হয়েছিল। তখন থেকেই রিদান বাবার মারা যাওয়ার পিছনে ওর চাচাদের দায়ী করে। ওর ধারণা এই সম্পত্তিজনিত কারণেই ওর বাবা টেনশনে ছিল। বিয়ে করার পর রিদান আর ওই বাসায় থাকেনি। বউ আর বোনকে নিয়ে নিজের বাসায় চলে আসে। ছোট থেকে এই ভাই রৌদ্রিকে আগলে রেখেছে। আর ভাবি তো যেন ওর মা। নিজের সন্তানের মতোই আদর করে। ভাই ভাবির উপর কখনোই কোনো কথা বলে না রৌদ্রি। কখনো বলতে পারবেও না। আর বলতে চায় না সে। ফারহান ভাইয়ার বন্ধুর ছোট ভাই। ভাইয়ার পছন্দের ছেলে। রিদান যখন তার মতামত জানতে চেয়েছিল তখন না বলতে পারে নাই রৌদ্রি। তার সাথে বাগদান হয়ে গেছে রৌদ্রির। হয়তো বিয়েটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এমন না যে রৌদ্রি কাউকে ভালোবাসে। ফারহানকে বিয়ে করতে তার কোনো সমস্যাও ছিল না। কিন্তু লোকটা সবার সামনে যতটা ভালো দেখায় সে ততটা ভালো না। সুযোগ পেলেই রৌদ্রির সাথে অসভ্যতামি করে সে। তার কথাবার্তাও বিশেষ সুবিধা লাগে না রৌদ্রির কাছে। সন্ধ্যা 6:30 বাজে। গাড়ি নিয়ে বেরিয়েছে নিরাদ। কোনো উদ্দেশ্য নেই। এমনই ঘুরতে বেরিয়েছে। কালকে রাতের পর থেকেই ভালো লাগছে না তার। রাতে ঘুমও হয়নি ঠিক মতো। মনের মধ্যে বারবার একটা অদ্ভুত ইচ্ছা জাগছে। কারণটা তার জানা নেই, তবে তার খুব রৌদ্রিকে দেখতে ইচ্ছা হচ্ছে। রৌদ্রিদের বাসার কাছেই একটা জায়গায় গাড়ি থামিয়ে অয়থায় দাঁড়িয়ে আছে সে। হঠাৎই একটা গাড়ি থামল ওদের বাসার সামনে। রৌদ্রিকে বের হতে দেখে মুখে হাসির রেখা ফুটে উঠল নিরাদের। দ্রুত পায়ে এগিয়ে গেল সে। মিস রৌদ্রি, কেমন আছেন? পাশ থেকে কারো ডাকে চমকে উঠল রৌদ্রি। চোখ ঘুরিয়ে নিরাদকে দেখে বেশ অবাক হল। জি, ভালো। আপনি এখানে? এসেছিলাম একটা কাজে। আপনার সাথে দেখা হয়ে গেল। বেশ উৎফুল্ল শোনায় ওর গলা। রৌদ্রি কিছু বলবে তার আগেই ফারহান পাশে এসে দাঁড়ায়। হাত ধরে রৌদ্রি ছাড়াতে চায় কিন্তু পারে না। শক্ত করে ধরে আছে ফারহান। বিষয়টা চোখ এড়ায় না নিরাদের। কেউ নেই। উনিই কালকে ভাইয়াকে হসপিটালে নিয়ে গিয়েছিল। ফারহানের দিকে হাত বাড়িয়ে দেয় নিরাদ। হাসি মুখে বলে, আমি নিরাদ আহমেদ। ফারহানও হাত। আমি ফারহান চৌধুরী। নাইস টু মিট ইউ। রৌদ্রিকে জিজ্ঞেস করে, কে হয় উনি? আপনার কাজিন? না, আমার বাগদত্তা।
রৌদ্রির মুখে বাগদত্তা শব্দটি শুনে কিছু সময়ের জন্য নির্বাক হয়ে গেল নীরাদ। তারপর নিজেকে সামলে নিয়ে একটা ভদ্রতার হাসি দিয়ে বলল, ওহ, কংগ্রেচুলেশন। বিয়ে কবে আপনাদের? নীরাদের প্রশ্ন শুনে রৌদ্রিকে আরো কাছে টেনে নিল ফারহান। রৌদ্রির অস্বস্তিবোধটা খুবই সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করল নীরাদ। মেয়েটা কেমন যেন উসখুস করছে। কিন্তু কেন? সেটা হতে এখনো দেরি নীরাদ সাহেব। তার অনার্স শেষ হওয়ার আগে সে কিছুতেই বিয়ে করবে না। উড়ে মৃদু হাসল নীরাদ। বিদায় নিয়ে গাড়িতে উঠে বসল। সিটে হেলান দিয়ে চোখ বুজে রইল। মাথায় শুধু রৌদ্রির বলা আমার বাগদত্তা কথাটাই ঘুরছে। উনি অন্য কারো ব্যাপারটা ভাবতেই মনটা বিষিয়ে উঠছে। ফারহানের প্রতি রৌদ্রির আচরণও তাকে ভাবিয়ে তুলছে। মেয়েটার কি বিয়েতে মতো নেই, নাকি শুধু সে সামনে ছিল বলেই লজ্জা পাচ্ছিল? ঘরে এসে ক্লান্ত ভঙ্গিতে বিছানায় গা এলিয়ে দিল রৌদ্রি। বালিশে মুখ গুজে কিছুক্ষণ পরে রইল। লোকটার সামনে কি একটা লজ্জাকর পরিস্থিতিতে পড়েছিল কিছুক্ষণ আগে। ফারহান কিভাবে ধরেছিল তাকে, উনার সামনে কিছু বলতেও পারছিল না। দরজা ঠেলে মায়ের রুমে ঢুকল নীরাদ। মনিরা আহমেদ তখন একমনে তসবি গুনছিল। দরজা খোলার শব্দ শুনে মুখ তুলে তাকাল সে। নীরাদকে দেখে খুশি হলেও পরক্ষণেই মুখে চিন্তার চাপ ফুটে উঠল তার। ছেলেকে কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছে। চোখগুলো লাল হয়ে আছে, চুল উস্কো খুস্কো। আসবো মা? ছেলের ডাকে ধ্যান ভাঙল তার। আয় বাবা। ধীর পায়ে মায়ের পাশে যেয়ে বসল নীরাদ। মনিরা মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কি হয়েছে বাবা, তোকে এমন দেখাচ্ছে কেন? নীরাদ কিছু বলল না। মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল সে। মনিরা বেগমের কপালের চিন্তার ভাঁজটা আরও একটু কুঁচকে এলো। তার ছেলের যে মন খারাপ এটা বেশ ভালোই বুঝতে পারল। আদুরে গলায় বললেন, কি হয়েছে বাবা? বল আমাকে। শরীর খারাপ? উহু, আমি ঠিক আছি মা। কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, আচ্ছা মা, তুমি তো বাবাকে এখনো ভালোবাসো তাই না? ছেলের মুখে হঠাৎ এই প্রশ্ন শুনে যার পর্নায় অবাক হলেন মনিরা। ছেলের সাথে সে অনেকটাই সহজ। নীরাদের যখন 10 বছর বয়স তখনই ওর বাবা মারা যায়। স্বাভাবিক মৃত্যুই হয় ওর বাবার। এরপর আজ 9 বছর হতে চলল ছেলেকে একাই মানুষ করেছেন তিনি। বাসার লোকেরা অবশ্য বলেছিল বিয়ে করতে, কিন্তু প্রথমত ছেলের কথা ভেবে এবং দ্বিতীয়ত তিনি নিজের স্বামীর জায়গা কাউকে দিতে পারবেন না, এই জন্য বিয়ে করেননি মনিরা আহমেদ। স্বামীকে প্রচণ্ড ভালোবাসেন উনি। হয়তো আজ মানুষটা নেই, তবে ভালোবাসাটা এতটুকু কমেনি। স্বামীর কথা মনে পড়াতে চোখ দুটোও ভিজে এলো তার। এক হাতে পানি মুছে সিক্ত গলায় বললেন, তোর বাবা মানুষটাই এমন, উনাকে ভালো না বেসে থাকা যায় না রে। বড্ড ভালো ছিলেন উনি। আল্লাহর অনেক প্রিয়, নয়তো কি আর আল্লাহ এত তাড়াতাড়ি নিয়ে যান? কিন্তু বাবা তো নেই। ছেলের কথায় মৃদু হাসলেন। তো কি হয়েছে, উনি নেই বলে কি আমি ভালোবাসতে পারবো না? শোনো বাবা, ভালোবাসাটা একান্তই নিজস্ব অনুভূতি। কাউকে ভালোবাসলে যে সেটা প্রকাশ করতেই হবে বা সবাইকে দেখাতে হবে যে আমি তাকে ভালোবাসি, এমনটা নয়। মুখে না বলেও ভালোবাসা যায়, কাজকর্মেও ভালোবাসা প্রকাশ করা যায়। ভালোবাসাটা তো আর চাপিয়ে দেয়া যায় না, জোর করে আদায়ও করা যায় না। এটা আদায় করার মতো বস্তু না। তুই কাউকে ভালোবাসলে বাসবি, সে বাসুক আর নাই বাসুক। এখন বলতো এসব কথা কেন বলছিস? মায়ের কথা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল নীরাদ। বিষণ্ণে ভরা চেহারাটায় হালকা হাসির রেখা ফুটে উঠেছে। মায়ের কথাগুলো যেন বড্ড প্রয়োজন ছিল এই সময়। না এমনেই। আচ্ছা তুমি থাকো, আমি শাওয়ার নিয়ে আসি, তারপর একসাথে খেয়ে নিব। আচ্ছা যা। ছেলের এড়িয়ে যাওয়াটা বুঝতে পারলেন উনি, তাই আর বেশি কিছু বললেন না। তবে নীরাদ কথাবার্তায় ব্যাপারটা আঁচ করতে পেরেছেন উনি। এই জন্যই ওই কথাগুলো বললেন। তিনি চান না তার ছেলে কোনো ভুল সিদ্ধান্ত নিক। বিকালে হাঁটতে বেরিয়েছে মনিরা বেগম। বাড়ির পাশের একটা পার্কেই ঘুরে ঘুরে দেখছেন উনি। রোজ না হলেও প্রায় বিকালে হাঁটেন উনি। বাড়ির পাশেই এমন একটা পার্ক থাকায় বেশি দূরে যান না, এখানেই ঘোরাফেরা করেন। এই দিকটায় গাছপালা বেশি, তাই মানুষ নেই তেমন। হঠাৎই হাঁটুতে প্রচণ্ড টান অনুভব করলেন উনি। এক হাতে হাঁটু চেপে উবু হয়ে গেলেন। চোখ মুখ ব্যথায় কুঁচকে এলো তার।
ঘাসের উপরই বসে পড়বেন তার আগেই পাশ থেকে কেউ এসে ধরল ওনাকে। অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে আন্টি, আমাকে ধরুন নয়তো পড়ে যাবেন। পাশে থাকা মেয়েটার হাতটা শক্ত করে ধরলেন মনিরা। মেয়েটা তাকে ধরে ধরে পাশের একটা বেঞ্চে বসাল। আপনার কি হাঁটুতে ব্যথা হচ্ছে আন্টি? হ্যাঁ রে মা, এতদিন ছিল না, আজকে হঠাৎই কেন হলো বুঝতে পারছি না। আপনি কার সাথে এসেছেন? আমি তাকে ডেকে নিয়ে আসি। আমি একাই এসেছি মা, পাশেই আমার বাসা। ওহ, তাহলে আপনার ব্যথা একটু কমলে বাসায় দিয়ে আসি। মেয়েটার ব্যবহারের রীতিমতো মুগ্ধ মনিরা। চেহারার দিকে তাকিয়ে দেখল বেশ মিষ্টি দেখতে মেয়েটা। নাম কি মা তোমার? জি, আমার নাম রৌদ্রি, ইমিলা জাহান রৌদ্রি। বাহ, বেশ মিষ্টি নাম। নামের সাথে তুমি নিজেও বেশ মিষ্টি, জবাবে মৃদু হাসল রৌদ্রি। মহিলাটার মিষ্টি মেয়ে কথাটা শুনে নীরাদের প্রথম দিন বলা আপনি খুব মিষ্টি একটা মেয়ে কথাটা মনে পড়ে গেল রৌদ্রির। মনিরা বেগমকে বাসায় নিয়ে এসেছে রৌদ্রি। গাড়িতে উঠতে কষ্ট হবে বলে হাত ধরে ধরেই নিয়ে এসেছে উনার বাসায়। আসার পথে সারাক্ষণই উনি এটা ওটা জিজ্ঞেস করেছে। অনেক মিশুক মহিলা, বেশ বিয়বান, বাড়িঘর দেখলেই বোঝা যায়। বাসায় বেল বাজাতেই একজন বয়স্ক মহিলা দরজা খুলে দিল। কাজের লোক হবে হয়তো। মনিরাকে সোফায় বসিয়ে দিল রৌদ্রি। আন্টি, আমি তাহলে আসি। সে কি মা, কিছু খেয়ে যাও। আমার জন্য কতটা কষ্ট হলো তোমার। না না, কষ্ট কেন হবে, আজকে আর কিছু খাবো না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় ফিরতে হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা, সাবধানে যেও। আল্লাহ হাফেজ। বাসায় এসে ঢুকতেই সোফায় বসা মানুষটাকে দেখে বেশ ভালোই অবাক হয়ে গেল